হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি দ্য বঙ্গালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দিনটি ছিল 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমরা সকলে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি মহাদেবের দর্শনের জন্য। তো চলুন যাওয়া যাক। রুম লক করে বাইরে বেরিয়ে এসে দেখি মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। অপেক্ষা এখন পুরোহিত মশাইয়ের ফোনের। উনি ফোন করলেই আমরা বেরিয়ে পড়ব। হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়, তাই আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম দর্শনের জন্য। আমরা প্রথমেই যাব কালভৈরব বাবার দর্শনে। কথিত আছে বেনারসে এসে কালভৈরব মন্দিরের দর্শন করে ওনার থেকে বেনারস ভ্রমণের অনুমতি নেওয়াটা শুভ বলে ধরা হয়। দেখুন, দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতন। কেউ পুজো দিয়ে ফিরছে, আবার কেউ আমাদের মতন যাচ্ছে পুজো দেওয়ার জন্য। মন্দিরে যাবার রাস্তাতেই আমরা সবাই কপালে মহাদেবের তিলক লাগিয়েছিলাম। কালভৈরব মন্দিরের পিছনে রয়েছে একটি কাহিনী। আসুন আপনাদের সেই কাহিনীটি বলি। কালভৈরব হলেন কাশীর কোতোয়াল, আর বাবা বিশ্বনাথ দর্শনের আগে বাবা ভৈরবের দর্শন করতে হয়। মন্দিরের পিছনে রয়েছে বিশেশ্বরগঞ্জ থানা। এই থানার সামনে রয়েছে কালভৈরব বাবার একটি মূর্তি। এই মূর্তিকে প্রণাম জানিয়ে শুরু হয় কোতোয়ালির কাজ। পুরাণ অনুসারে কালভৈরব হলেন মহাদেবের একটি স্বরূপ। একসময় শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে তর্ক শুরু হয় কে বেশি শক্তিশালী। ব্রহ্মা তার পঞ্চমুখ থেকে মহাদেবকে নিয়ে একটি কটূক্তি করেন। মহাদেব তখন রেগে গিয়ে সৃষ্টি করেছিলেন কালভৈরবের। কালভৈরব ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে ফেলেন। ব্রহ্মা হত্যার পাপ লাগে তার উপর। মহাদেব তখন কালভৈরবকে বলেন, যেখানে এই কাটা মাথা খসে পড়বে সেখানেই হবে তার পাপমোচন। কালভৈরব অনেক জায়গায় ঘুরে শেষমেশ পৌঁছেছিলেন কাশীনগরীতে, এবং এখানেই কাটা মাথাটি খসে পড়ে। তারপর থেকেই কাশীনগরী রক্ষা করার দায়িত্ব নেন তিনি। কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি একটি ভাইয়ের দোকানে। সেখানে জুতো, ব্যাগ, ফোন সব রেখে ডালা নিয়ে আমরা যাচ্ছি এখন পুজো দিতে। কিছুটা এগিয়ে দেখি একটি ভীষণ বড় মাপের লাইন কালভৈরব বাবার দর্শনের জন্য। মন্দিরে লাগোয়া এই দোকানগুলিতে কাঁসার, পেতলের অনেক রকমের ঠাকুরের বাসন বিক্রি হচ্ছিল। ছোট থেকে বড় অনেক শিবলিঙ্গ এখানে বিক্রি হচ্ছিল। এত ভিড় দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মন্দিরের ভিতরে সবাই যাব না, বাচ্চাদের অন্ততপক্ষে নিয়ে যাব না। তাই আমি, পলি, রিমি, অগ্নিবীণা আর সুশান্তদা আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। ভাগ্যক্রমে সুশান্তদার মোবাইলটি ঠেকে গিয়েছিল, তাই আপনাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করতে পারলাম। কালভৈরব মন্দিরের ভিতরে আপনারা অনেক অঘরী বাবারও দর্শন পেয়ে যাবেন। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আমরা কালভৈরব বাবাকে দেখতে পেয়েছিলাম। কালভৈরব বাবার দর্শনের পর সবাই একটু করে লস্যি খেয়ে নিয়েছিল। আমার খুব মাথা ধরে গিয়েছিল, তাই আমি নিয়েছিলাম চা। আমার দুই কন্যা লস্যি খেয়ে বলেছে খুব ভালো খেতে হয়েছে। চলুন এরপর আমরা যাব মহাদেবের দর্শনে। আমরা খুব ভালো করেই মহাদেবের দর্শন করতে পেরেছি। কথায় আছে না, ইউ ডোন্ট প্ল্যান কাশী, কাশী প্ল্যান্স ইউ। হর হর মহাদেব। আমরা এখন সবাই চলে যাচ্ছি লাঞ্চ করতে। বেনারস মানে যেরকম মন্দির, ঘাট, শাড়ি, পান মশলার দোকানের ছয়লাভ, সেরকমই গুচ্ছ গুচ্ছ ছোট, বড়, মাঝারি রেস্টুরেন্ট এবং ক্যাফেতেও ভর্তি। আমরা লাঞ্চ করবার জন্য চলে গিয়েছিলাম ফুলবাড়ি রেস্টুরেন্ট কাম ক্যাফেতে। দশমেদ্য ঘাট থেকে গুদুলিয়া চকের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, সেই চকেরই ডান দিকে 2-3 মিনিট হেঁটে আসলেই পৌঁছে যাব এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটিতে। গ্রাম্য পরিবেশ এদের থিম। মেনু কার্ড কেটে খাবারের অর্ডারগুলি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ গল্প করে কাটিয়েছিলাম। এত খিদে পেয়ে গেছিল যে যেই টেবিলে প্লেটগুলি সার্ভ করা হয়েছিল, আমাদের যে কী ভীষণ আনন্দ হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা ভাত খেয়েছিল তারা সবাই একদিকে, আর আমরা যারা রুটি খেয়েছিলাম তারা সবাই একদিকে বসেছিলাম। তো চলুন কথা না বলে লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ করার পর আমরা সবাই চলে গিয়েছিলাম হোটেলে। কোনো মতে ড্রেস চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়েছি ঘাটের উদ্দেশ্যে। আমাদের নৌকোবিহারও করতে হবে, আবার গঙ্গা আরতিও দেখতে হবে। সেই মতো আমরা ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিলাম ঘাটের দিকে। দেখেছেন মানুষ আমাদের কেমন তাড়া দিচ্ছে। আর দেখুন চারিধারে কত দোকান বসে আছে। আমরা প্রায় ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এত ছোটাছুটির পর ভিড় ঠেলে এগিয়ে এসে
যখন শুনতে পাই যে নৌকাবিহার করা যাবে না, তখন মনটা একটু খারাপ হয় বই কি। আমরা এখন যে ঘাটটিতে আছি সেটি হচ্ছে দশাশ্রম ঘাট। গঙ্গা আরতি দেখার জন্য মোটামুটি সব নৌকোই ঘাটের কাছে লেগে গেছে, তাই এখন কোনো নৌকোই আমাদের নৌকোবিহারে নিয়ে যাবে না। সেজন্য আমরাও অপেক্ষা করছিলাম আরতি শুরুর। গঙ্গা আরতি দেখার পর আমরাও একটি শেয়ারিং লঞ্চে এসে বসে গেছি নৌকোবিহারে যাওয়ার জন্য। রুহি এমতো অবস্থায় আবিষ্কার করেছে নৌকোবিহার মানে হচ্ছে নৌকো করে বিহার যাওয়া, আর এই কথা শুনে উর্জা হেসে লুটোপুটি। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর লঞ্চও মোটামুটি ভর্তি হয়ে গেছে, এবার স্টার্ট দেবে। রাতের নৌকোবিহার তার এক অন্য অভিজ্ঞতা। সামনের যে ঘাটটি দেখছেন সেটি হচ্ছে দরভঙ্গা ঘাট, আর এই যে প্যালেসটি দেখছেন এটি হচ্ছে ব্রিজরামা প্যালেস। চলুন এগিয়ে যাই। জলের কলকল শব্দ আর ভীষণ ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে লঞ্চ এগিয়ে যাচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। বারাণসীর গঙ্গা তীরের সবচেয়ে প্রাচীন ও পবিত্র শ্মশান ঘাটগুলির মধ্যে অন্যতম মণিকর্ণিকা ঘাট। এখানে দাহ করা হলে আত্মা সরাসরি মোক্ষ লাভ করে বলে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। একরাশ স্মৃতি বুকে নিয়ে আমরাও আমাদের নৌকোবিহারে যাত্রা শেষ করলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে আর এখানকার বিখ্যাত খাবারগুলি সব টেস্ট করতে। তো চলুন আমরা কেনাকাটা সেরে ফেলি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।